বৈশাখে তো ফোন রিসিভ করতেছে না। ইয়াটা লিখে দিবেন যে ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান ভর্তি প্রস্তুতি, এটা লিখে আমাকে ফরওয়ার্ড করবেন, ঠিক আছে? হ্যাঁ, কোথায়? টেলিগ্রামে? এই তো টেলিগ্রামে আমার দিবেন, আমি বৈশাখে পাঠাচ্ছি। বৈশাখে তো ফোনটা রিসিভ করলো না। অনলাইন ডিরেক্টর চলতেছে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? একটু বড় করে দেন, বড় করে দেন। আসসালামু আলাইকুম। ওই যে প্যানাসের ক্লাসটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিও, আমি তোমাকে পাঠাচ্ছি। কেমন আছো তোমরা? আজকে আমরা জিকের ক্লাসটা করব। এই ক্লাস করার মধ্য দিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিকের প্রস্তুতিটা শানিত করার চেষ্টা করব এবং কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্ন প্যাটার্নটা আমরা বুঝতে চেষ্টা করব। তো আমাকে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার সব কিছু? তাহলে একটু কমেন্ট করে জানাও ভাই। কমেন্ট কি দেখা যাবে? ওকে, তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? দুইজন কমেন্ট করো। একজন কমেন্ট করেছে সোহান, স্যার রিসেন্ট জিকের ক্লাস নেন। ওকে, সোহানের অনুরোধটা আমরা রাখার চেষ্টা করব। ক্লাসের শেষের দিকে আমরা রিসেন্ট জিকে নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ যে রিসেন্ট জিকে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে প্রত্যেকটা ভর্তি পরীক্ষাতে আমরা 2 থেকে 3 নাম্বার কমন পেয়ে থাকি, সেই জায়গা থেকে আমরা ক্লাসের শেষের দিকে পড়ব। তোমরা জানো আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিকের প্রশ্নটা সলভ করব। আসো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তোমরা জেনে থাকবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে জিকে থেকে প্রথমে 20টা প্রশ্ন আসবে এবং মানবিক, যেহেতু আমরা মানবিকের শিক্ষার্থী, এই মানবিক থেকে আরও 40 নাম্বার আসে। অর্থাৎ এই যে 60 নাম্বার, এই যে 60 মার্কস টোটাল, এই 60 মার্কস টোটাল আমাদের জিকে থেকে আমরা পাবো। তোমরা প্যানাসিয়ার যদি বইটা দেখে থাকো তাহলে দেখবা ওই বইটার মধ্যে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। যে জায়গায় আমাদেরকে প্রত্যেকটা বই ধরে ধরে পড়তে হবে, সেই জায়গায় এই প্যানাসিয়ার এনইউ সাকসেস এই বইটার মধ্যে আমাদের প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পৌরনীতি, আইসিটি প্রত্যেকটা বইকে এখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। আসো আমরা ক্লাসের মধ্যে চলে যাই। এখানে কি প্রশ্ন দেওয়া আছে? এসডিজি নিয়ে প্রশ্ন করছে। এসডিজি এর লক্ষ্য কয়টা? 17টা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এসডিজি এর লক্ষ্য। এসডিজি নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। এসডিজি এর মেয়াদকালটা কত বলো তো? মেয়াদকাল, এসডিজি এর মেয়াদকালটা বলো দেখি, কেউ অ্যান্সার করতে পারো কিনা?
এসডিজি এর মেয়াদকালটা হচ্ছে 16 থেকে 30, অর্থাৎ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এই এসডিজি নিয়ে কিন্তু আমাদেরকে বিস্তারিত শিখতে হবে। এসডিজি নিয়ে আমরা কি শিখব, এখান থেকে এসডিজির কত নাম্বার অনুচ্ছেদে কত নম্বর ধারাতে কি বলা হয়েছে সেগুলো শিখব আমরা। বিশেষ করে 1 থেকে 5, 7, 13 এবং 14, 1, 5, 7, 13 এবং 14 নাম্বার এসডিজির লক্ষ্যমাত্রায় কি কি বলা হয়েছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন কোয়ালিটি এডুকেশন, আমি যদি বলি কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা, এই এসডিজি এর কত নাম্বার ধারায় বলা হয়েছে? মানসম্মত শিক্ষা এসডিজি এর কত নাম্বার ধারায় বলা হয়েছে? 4 নাম্বার ধারায় বলা হয়েছে। আমাদেরকে এগুলো শিখতে হবে। কেউ যদি ফোকাসের শিক্ষার্থী থেকে থাকো, তোমাদের ক্লাসে আমি নিয়েছিলাম, তখন তোমাদেরকে পরের দিকে আমি বলেছিলাম যে সুনীল অর্থনীতি, সবুজ অর্থনীতি। সুনীল অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? আগে বলি সুনীল অর্থনীতিটা কি। সুনীল অর্থনীতি হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে মহাসাগর, এই মহাসাগরকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কার্যক্রম, সেটাই হচ্ছে আমাদের সুনীল অর্থনীতি। আর সবুজ অর্থনীতি অর্থাৎ আমাদের এই যে চারপাশে আমরা আমাদের পরিবেশটা দেখতে পাচ্ছি, এই পরিবেশটাকে ভালো রেখে যে অর্থনৈতিক কার্যক্রম আমরা পরিচালনা করব, সেটা হচ্ছে সবুজ অর্থনীতি। তাহলে দেখি তোমরা কেউ অ্যান্সার করতে পারো কিনা যে সুনীল অর্থনীতি। প্রশ্ন হচ্ছে সুনীল অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? দেখি তোমরা কেউ অ্যান্সার করতে পারো কিনা। সুনীল অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? সুনীল অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? বলো, সুনীল অর্থনীতি। সুনীল অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারা আলোচনা করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, সবুজ অর্থনীতি এসডিজি এর কত নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে? তাহলে আমরা এই দুইটা শিখব। তাহলে সুনীল অর্থনীতি হবে 14, সবুজ অর্থনীতি হবে 13। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওকে, একজনে বলেছে ব্লু ইকোনমি। সোহান, চমৎকার সোহান, ব্লু ইকোনমি 14 নম্বর বলছো, সঠিক উত্তর সোহানেরটা। আরও অন্যরা যারা দেখতেছ, তোমরা কি পারো এগুলো? তোমরা এগুলো পারো কিনা, পড়ছো কিনা? এসডিজি থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে, এসডিজি থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন আমরা পাবো। সুতরাং এই এসডিজি হচ্ছে
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমাদেরকে এটা শিখতে হবে। দেখো দ্বিতীয় যে প্রশ্ন, শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক না? এই সূর্য নিয়ে কিন্তু আরো অনেক তথ্য আছে, সে তথ্যগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। সে তথ্যগুলো কি? যেমন এই সূর্য থেকে আমরা কিভাবে শক্তিগুলো পাই, এই সূর্য থেকে আমরা শক্তিগুলো কোন মাধ্যমে কিভাবে পাই? আমরা ফিউশন পদ্ধতিতে পাই না? কোন পদ্ধতিতে? ফিউশন পদ্ধতিতে আমরা পাই। সূর্য থেকে যে আলো, এই আলোটা আসে কোন পদ্ধতিতে? ফিশন না ফিউশন? তাহলে সূর্যের বিকিরণ হয়ে আসে, বিকিরণ। যদি বিকিরণ শব্দটা উল্লেখ থাকে তাহলে অ্যান্সার হবে ফিশন। তাহলে অ্যান্সার কি হবে? ফিশন হবে। তাহলে সূর্য থেকে সরাসরি শক্তি যেটা আসে, যেভাবে আসে, সূর্য থেকে আমরা যেভাবে শক্তি পাই, এটা হচ্ছে ফিউশন। আর বিকিরণ যদি আমরা শব্দ উচ্চারণ করি তাহলে অ্যান্সার হবে কি? ফিশন। 3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। আমরা সূর্য নিয়ে আরো অনেক কিছু বলতে পারি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কয় সেকেন্ডে বলো তো? 8 মিনিট 8.19 সেকেন্ড, ঠিক না? 8.19 সেকেন্ডে সূর্য থেকে আলো আসে, বা 8.32 মিনিট। তাহলে এগুলো আমরা শিখেছি, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, একটু পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্নে আছে বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসন, মহিলা আসন কয়টা? 50টা, এটা তো আমরা জানি। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি তোমাদেরকে যে এই যে মহিলাদের আসন, এটা বৃদ্ধি করা হয়েছে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? সংবিধানের 17তম সংশোধনীর মাধ্যমে আগামী 50 বছরের জন্য জাতীয় সংসদে মহিলাদের আসন, সংরক্ষিত আসন, এটা কি করা হয়েছে? মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কত সাল পর্যন্ত? 2043 সাল পর্যন্ত। তাহলে এই যে অতিরিক্ত তথ্যগুলো, এই অতিরিক্ত তথ্যগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সাথে সাথে তোমাদের কারো কাছে যদি প্যানাসিয়ার বইটা থাকে বা কোনো নোট বা খাতা থাকে তাহলে একটু এগুলো নিয়ে বসতে পারো, ঠিক আছে? এগুলো একটু নোট নিলা। আমরা ক্লাসের শেষের দিকে তোমাদেরকে এখনই জানিয়ে রাখি, ক্লাসের শেষে আমরা সাম্প্রতিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিছু একটু সাজেশন দেব। তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আমরা পরের স্লাইডে চলে আসি। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? চা বাগান, মৌলভীবাজার, ঠিক না? কতটা রয়েছে চা বাগান, কে বলতে পারবা? কতটা চা বাগান? 92টি চা বাগান রয়েছে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে মৌলভীবাজার, এটা তো প্রথম, ঠিক না? বৃহত্তম, সবচেয়ে বেশি আছে। তাহলে দ্বিতীয় অবস্থানে কে আছে? দ্বিতীয় অবস্থানে কে আছে এটা বলো। দ্বিতীয় অবস্থানে কে আছে? দ্বিতীয় অবস্থানে কে আছে? দ্বিতীয় অবস্থানে কে আছে বলতে পারবা? হবিগঞ্জ। দ্বিতীয় অবস্থানে কে আছে? হবিগঞ্জ। এই হবিগঞ্জ দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে না, সোহান সিলেট হয় নাই, এটা হবিগঞ্জ হবে। কেমন? তাহলে এটা আমরা দেখলাম। আমরা কোন দেশের সমুদ্র বন্দর নেই? আমরা পরের প্রশ্নে চলে আসলাম, আফগানিস্তান, ঠিক না? তাহলে আমরা জানি যে সমুদ্র বন্দর নেই সর্বমোট কয়টা দেশ? 45টা দেশ। সর্বমোট
45টা দেশে সমুদ্র বন্দর নেই, এটা আমরা জানি। তাহলে পরের প্রশ্ন কি, কোন বীজ নিজের খাদ্য নিজেই তৈরি করে? কোন বীজ, কোন জীব? উদ্ভিদ, ঠিক না? নিজের খাদ্য নিজেই তৈরি করে। কোন প্রক্রিয়ায় সে নিজের খাদ্য নিজেই তৈরি করে? শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে নিজের খাদ্য নিজেই তৈরি করে। ওকে, আমরা এগুলো শিখতে পারলাম। আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি। এই নবায়নযোগ্য জ্বালানি কোনটি? দেখো কোনটা, এই যে সৌরশক্তি অর্থাৎ সূর্য। আচ্ছা, নবায়নযোগ্য জ্বালানি জিনিসটা কি সেটা কি আমরা জানি? নবায়নযোগ্য জ্বালানিটা হচ্ছে যে জ্বালানি কখনো শেষ হবে না। যদি শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, ঠিক না? যদি শেষ হয়ে যায় তাহলে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে কোন কোন জিনিসগুলো নবায়ন হয়, সবসময় নবায়ন হতে থাকে, আজকে আসছে আগামীকাল আবার আসবে? যেমন সূর্য আজকে উঠছে, আগামীকালকে সূর্য উঠবে না এমন কোনো কথা আছে? নাই, সূর্য আগামীকালও কিন্তু উঠবে। যদি আগামীকাল সূর্য না ওঠে তাহলে কিয়ামত হয়ে যাবে, ঠিক না? ঠিক কিনা? আরও কি কি আছে? সমুদ্রের ঢেউ, আজকে সমুদ্রের ঢেউ হইল, আজকে জোয়ার ভাটা হইল, আগামীকাল জোয়ার ভাটা হবে না, এটা হবে? এটা হবে না। তাহলে এগুলো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। বাতাস, বাতাস বইতেছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, তাহলে এটা কি নবায়নযোগ্য জ্বালানি নয়? অবশ্যই নবায়নযোগ্য জ্বালানি, কারণ এটার কোনো শেষ হবে না যতক্ষণ না পৃথিবী ধ্বংস হয়। তারপরে নবায়নযোগ্য জ্বালানি নয় কোনটি? নবায়নযোগ্য জ্বালানি নয় কোনটি? একজনে কমেন্ট করেছে যে সাউন্ড স্লো। তোমরা একটু বাকির একটু বলো তো, সাউন্ড কি তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না? আর শিক্ষার্থীকে একটু অনুরোধ করব, তুমি তোমার মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে নিবা। আমার মনে হচ্ছে যথেষ্ট সাউন্ড আছে, বাকিরা যদি একটু জানাও। তাহলে যদি আমি প্রশ্ন করি অনবায়নযোগ্য জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি, অনবায়নযোগ্য জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি বা অনবায়নযোগ্য জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে জ্বালানি আমরা ব্যবহার করার পরে এটা শেষ হয়ে যাবে। যেমন কূপ, যখন এই যে গ্যাসের কূপ আছে না, ওই গ্যাসের কূপ যখন আবিষ্কার করে বাপেক্স, তখন তারা কি বলে? তারা বলে যে এই গ্যাস কূপের মধ্যে এত ঘনফুট গ্যাস রয়েছে, এটা বলে কি না? এটা বলে। তার মানে ওই এত ঘনফুট গ্যাস যদি আমরা ব্যবহার করে ফেলি তাহলে কি আমরা পরবর্তীতে আর গ্যাস পাবো ওই কূপে? পাবো না। তাহলে এটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটা শেষ হয়ে যায়। তাহলে কয়েকটা জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও তো, দেখি তোমরা পারো কিনা। কয়েকটা জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। যেমন হচ্ছে গ্যাস, কয়লা, পেট্রোল, গ্যাস, কয়লা, পেট্রোল, ঠিক আছে কি না? ওকে, জুলাই গণ অভ্যুত্থান মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে অবশ্যই তোমার বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দাও কিনা, দিতে পারো, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এখান থেকে একটা টপিক থেকে, এই টপিক থেকে একটা প্রশ্ন পাবা।
সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, চবি আছে, রাবি আছে, সকল বিশ্ববিদ্যালয় যে পরীক্ষাতে দাও, যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও, এইখান থেকে একটা প্রশ্ন পাবা, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এই টপিক। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইখান থেকে গত বছর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে প্রথম শহীদ কে? আবু সাইদ। আমরা জানি স্বৈরাচারী সরকার শাসক শেখ হাসিনাকে হটানোর জন্য এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে প্রথম যিনি শাহাদাত বরণ করেন, শহীদ হন, তিনি হচ্ছেন আবু সাইদ। এই আবু সাইদ নিয়ে একটু জানতে হবে। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? আবু সাইদ ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়, নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোন ডিপার্টমেন্টের? ইংরেজি। তাহলে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন, ঠিক না? ইংরেজি বিভাগের। তাহলে এগুলো আমরা একটু জানতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা আর কি কি জানবো? আমরা তোমাদেরকে একটু দেখে সহযোগিতা করতে পারি কিনা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। আসো, দেখো আমাদের এইখানে টপিকটা আমরা লিখব জুলাই গণ অভ্যুত্থান। এই টপিক থেকে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই না কেন, এইখান থেকে আমরা প্রশ্ন পাবো। যেমন একজনে প্রশ্ন করছে, হ্যাঁ ঠিক আছে, সোহান রিপ্লাই দিয়েছে। সোহান, তোমারটা সঠিক, খুবই চমৎকার, ধন্যবাদ তোমাকে। দেখো আমরা জুলাই গণ অভ্যুত্থানে যাই, এখান থেকে আমরা আবু সাইদ দেখব, অর্থাৎ আবু সাইদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তারপরে বিভিন্ন ভাস্কর্য হচ্ছে না, ভাস্কর্যগুলো, এগুলো আমরা একটু দেখতে চেষ্টা করব। যেমন আবু সাইদকে নিয়ে একটা চিত্রকর্ম হয়েছে না, চিত্রকর্ম, ওই চিত্রকর্মটা আমাদেরকে শিখতে হবে। তারপরে ভাস্কর্যগুলো দেখতে হবে। তারপরে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ শিখব। নারী শহীদ, প্রথম নারী শহীদের নাম কেউ ম্যাচ করতে পারবা? দেখি কেউ পারো কিনা। প্রথম নারী শহীদ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ। নারী শহীদ নাইমা সুলতানা। নাইমা সুলতানা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ। আমরা এখান থেকে উন্নত মমশির, চমৎকার, হ্যাঁ উন্নত মমশির, আবু সাইদকে নিয়ে যে আর্ট অফ ট্রিয়াম্ফ ইয়াটা করা হয়েছে চিত্রকর্ম, এটা হচ্ছে উন্নত মমশির। ওকে, আমরা এখান থেকে শিখব 836 জন, 836 জন মোট জুলাই গণ অভ্যুত্থানের শহীদ গ্যাজেটেড, ঠিক আছে? আমরা এটা শিখব। আমরা আর্ট অফ ট্রিয়াম্ফ শিখব, আর্ট অফ ট্রিয়াম্ফ। আমরা এখান থেকে জুলাই সনদ শিখব, জুলাই সনদ, এই জুলাই সনদ। জুলাই সনদ শেখার পরে আমরা জুলাই ঘোষণাপত্র শিখব, জুলাই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র। আচ্ছা বলো তো, জুলাই ঘোষণাপত্রের মধ্যে ধারা কয়টা? ধারা কয়টা? 28টা। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আবার আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা ছিলাম আমাদের এই প্রশ্ন সলভিংয়ের মধ্যে। এই প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলো একটু একটু করে বিস্তারিত জানার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কখন গঠিত হয় এটা দেওয়া আছে এখানে। 10 এপ্রিল 1973 সালে,
তাহলে 17ই এপ্রিল তারা কি করলো? 17ই এপ্রিল তারা শপথ গ্রহণ করে, নাকি? শপথ গ্রহণ করে। তাহলে 17ই এপ্রিল হচ্ছে তারা শপথ গ্রহণ করে এবং 10 এপ্রিল হচ্ছে সরকার গঠন করে। আমরা এই মুজিবনগর সরকারটা নিয়ে একটু পড়ব। এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন কে করছে, হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় কে দায়িত্ব পালন করছে, এগুলো আমরা একটু জানব। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষণ করা হয়? কয়জনকে? 2 জনকে, তারামন বিবি আর হচ্ছে সেতারা বেগম। তারামন বিবি, ঠিক আছে, তারামন বিবি আর হচ্ছে সেতারা বেগম। আচ্ছা, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তারামন বিবি মুক্তিযুদ্ধের কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে বলতে পারবা কেউ? আর সেতারা বেগম মুক্তিযুদ্ধের কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে? সোহান কি মেসেজ করছে? জুলাই সনদ এর মধ্যে। সোহান, তোমার মেসেজ আমি পড়তে পারতেছি না, বাংলিশ লিখছে তো তাই। তাহলে তারামন বিবি হচ্ছে 11 নম্বর সেক্টরে আর সেতারা বেগম হচ্ছে 2 নম্বর সেক্টরে। জুলাই আমাদের মুক্তিযুদ্ধে একজন ছিল না যিনি খুব ভালো অবদান রেখেছিলেন, খাসিয়া বংশোদ্ভূত, কিন্তু তিনি মুক্তিযুদ্ধে কোনো খেতাব পান নাই। তার নাম কি? তার নাম হচ্ছে কাকন বিবি। এবার বলো তোমরা, কাকন বিবি আমাদের মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? কাকন বিবি মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? ওকে, তাহলে এই কাকন বিবি কত নম্বর? 5 নম্বর সেক্টরে। কেউ পারছো? 5 নম্বর সেক্টরে দিতে পারছো? তাহলে এই 5 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, কাকন বিবি। তাহলে কাকন বিবি সম্পর্কে আমাদেরকে শিখতে হবে। তারপরে দেখো, আমরা এইখান থেকে এগুলো কিন্তু শিখবো, ঠিক আছে? জিয়াউর রহমান টপিক, হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু কথা বলতেছি, আমরা একটু জিয়াউর রহমান দেখব। এই জিয়াউর রহমান থেকে আমরা দেখব এখানে। ওকে, দেখো এইখানে আমরা এই টপিক থেকে মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে গিয়ে আমরা জিয়াউর রহমান টপিকটাকে একটু দেখব। এবার বলো, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? 1 এবং 11 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান কোন ফোর্সে অধিনায়ক ছিলেন? ওকে, তারপরে আমরা কোন ফোর্সের? জেট ফোর্স। তাহলে জেট ফোর্সের তিনি অধিনায়ক ছিলেন। জি, কাকন বিবি, এই যে মুশফিক তুমি যেটা বলছো কাকন বিবি, এই কাকন বিবির এই যে কাকন বিবি, তার উপাধি ছিল হচ্ছে মুক্তিবেটি। কেমন? মুক্তিবেটি, ঠিক আছে। তোমার যে কমেন্ট এটা ঠিক আছে। তাহলে আমরা আগের জায়গায় চলে আসি। তাহলে এটা জেট ফোর্স, জিয়াউর রহমান। তারপরে আমরা জানবো এই জিয়াউর রহমান কোথায় জন্মগ্রহণ করেছেন? বগুড়াতে জন্মগ্রহণ করেছেন। বগুড়া মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরে? 7 নং সেক্টরে অবস্থিত। জিয়াউর রহমানের একটা বই আছে, বইয়ের নাম কি? আমার রাজনীতির
রূপরেখা, আমার রাজনীতির রূপরেখা, একটি জাতির জন্ম ও অন্যান্য। আচ্ছা, এটা তাহলে এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা আছো তারা স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে? তাহলে এই তথ্যটা একটু ভালো করে জেনে রাখবা। আমরা আমাদের ক্লাসের মধ্যে পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, দেখো বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং 136তম সদস্য দেশ হিসাবে 29তম জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম সম্মেলনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা জাতিসংঘ নিয়ে তো ভালো করে এগুলো জানবো, অর্থাৎ কোন কোন সংস্থার সদস্যপদ লাভ করে। আচ্ছা, কেউ কি বলতে পারো বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? কোন সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের। কোন সংস্থার? কমনওয়েলথের সদস্যপদ বাংলাদেশ সর্বপ্রথম লাভ করে। তাহলে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত তারিখে? 1972 সালে। 1972 সালে। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, 1972 সালে। এবার আসো, তারপরে কোন তারিখে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? বোঝাই যাচ্ছে 8ই আগস্ট, এগুলো আমরা সবাই পারি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার পড়তে গিয়ে আমরা এখান থেকে আরো অনেক তথ্য কিন্তু শিখতে হবে, যে তথ্যগুলো পরীক্ষায় আসার মতো। যেমন এইখান থেকে আমরা আরো কি কি শিখব? এইখান থেকে আমরা শিখব অন্তর্বর্তীকালীন সরকার। দেখো, এই টপিকটা থেকে আমরা আর কি কি শিখব? এই টপিক থেকে আমরা শিখব 5ই আগস্ট। আমরা 5ই আগস্ট শিখব। তাহলে 5ই আগস্ট কি হইল? জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটা আমরা শিখব। তারপরে আমরা 8ই আগস্ট, এই 8ই আগস্ট অর্থাৎ আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তারা সরকার গঠন করে। তারপরে আমরা এখান থেকে আর দেখব কি? এইখান থেকে আমরা দেখব এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছে, নারী উপদেষ্টা কতজন? নারী উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা কতজন? 4 জন। কয়জন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা কতজন? 4 জন। এটা আমরা শিখব। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একটু শিখব। উপদেষ্টা অর্থাৎ কোন কোন উপদেষ্টার কার কি দায়িত্ব, কোন উপদেষ্টার দায়িত্ব কি। যদিও এই জায়গাটা থেকে এই অন্য তথ্যগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তাহলে এতটুকু আমরা এখান থেকে শিখব। আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং
কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে শান্তিতে। তাহলে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর ইউনুস। আমরা এই টপিক থেকে আমরা অনেক তথ্য শিখতে হবে, যেই তথ্যগুলো শেখার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা শানিত হবে। তাহলে আসো আমরা আমাদের এই মুহূর্তে টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, এই টপিক থেকে আমরা অবশ্যই এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবো। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে কি শিখবা? ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শিখবা তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন। কোথায়? চট্টগ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি কোথায় পড়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। কি করছেন? অধ্যাপনা করছেন। তিনি কি প্রতিষ্ঠা করলেন? তিনি কয়েকটা বিষয়ের উদ্যোক্তা। যেমন কি? যেমন হচ্ছে তিনি ক্ষুদ্র ঋণ, এই ক্ষুদ্র ঋণটা তিনি কি করছেন? প্রচলন করছেন। তিনি সামাজিক ব্যবসা, এই ধারণার প্রবক্তা। তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা, তিনি সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, এই তত্ত্বের প্রবক্তা। তিনি 30 এই 30 তত্ত্ব, এই তত্ত্ব দিয়েছেন। তাহলে কি কি তত্ত্ব দিলেন? তিনি ক্ষুদ্র ঋণ তত্ত্ব দিলেন, সামাজিক ব্যবসা, এই তত্ত্ব দিলেন, এবং তিনি 30 তত্ত্ব, 30 তত্ত্ব, এই তত্ত্ব দিলেন। তাহলে 30 তত্ত্ব কি কি? এগুলো আমরা অলরেডি পারি, অনেক পড়ছি। তারপরে আমরা তার কিছু কিছু পুরস্কার আছে, ওই পুরস্কারগুলো তিনি কত সালে পেয়েছেন এই সালগুলো মুখস্থ করা লাগবে। যেমন খাদ্য পুরস্কার, যেমন শান্তি, নোবেল শান্তি, যেমন স্বাধীনতা পুরস্কার, তাহলে এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে তার কিছু বই আছে, ওই বইগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন তার এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এই বইটা শিখতে হবে। তারপরে শিখতে হবে ব্যাংকার্স টু দি পুর, ব্যাংকার্স টু দি পুর, এই বইটা শিখতে হবে। তার একটা আত্মজীবনী আছে, আত্মজীবনীটা শিখতে হবে। সেটা হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। তাহলে এগুলো শিখবো। এগুলো শেখার সাথে সাথে আমাদেরকে তার গ্রামীণ ব্যাংক নিয়ে শিখতে হবে। তাহলে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন কত সালে? গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন 1983 সালে, 1983 সালে। তাহলে এগুলো আমাদেরকে শিখতে হবে। ওকে, তাহলে তোমরা যারা ক্লাস করতেছো তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পরের স্লাইডে চলে যাব।
বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান। এই কামরুল হাসান হচ্ছেন জাতীয় পতাকা ডিজাইনার। তোমরা জানো আমাদের যে বর্তমান জাতীয় পতাকা সবুজের বুকে লাল গোল চিহ্ন দ্বারা, অর্থাৎ প্রথম যখন আমাদের জাতীয় পতাকা ডিজাইন করা হইল তখন আমাদের জাতীয় পতাকার মাঝখানে কি ছিল? আমাদের মানচিত্র ছিল। মানচিত্র প্রশ্ন যদি এভাবে করে, মানচিত্র খচিত জাতীয় পতাকা ডিজাইনার কে? তাহলে অ্যান্সার হবে শিবনারায়ণ দাস। কে? শিবনারায়ণ দাস। ওকে, তাহলে মানচিত্র খচিত যদি প্রশ্ন করে তাহলে শিবনারায়ণ দাস হবে। ওকে, তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে চলে আসো, বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক, এটা তো জানোই তোমরা, ঠিক আছে? তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। পরের স্লাইডে চলে আসো, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, খুব ইম্পর্টেন্ট। এবার দিবস থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দিবস, আসো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখি, তোমাদেরকে লিখে দিই। তোমাদের কাছে খাতা কলম আছে তো নাকি? সবাই কি খাতা কলম নিয়ে বসছো? তাহলে যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে এই দিবসগুলো একটু নোট নিবে। যেমন জুলাই শহীদ দিবস, কি বললাম? জুলাই শহীদ দিবস বলছি। তাহলে প্রথম জুলাই শহীদ দিবস, এই জুলাই শহীদ দিবস 16ই জুলাই। জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস। তারপরে প্রশ্ন দেখো, জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট। 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। তারপরে দেখো আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 7 নভেম্বর। 7ই নভেম্বর হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আমরা জাতীয় শহীদ সেনা দিবস শিখব। জাতীয় শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি। তাহলে এগুলো আমরা শিখব, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা তারপরে প্রশ্নে দেখি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়? কয়টি সেক্টরে? 11টি সেক্টরে। একজন মজা করার জন্য লিখেছেন যে বোর্ডের কালার জাতীয় পতাকার কালারের মতো। সমস্যা নাই, জাতীয় পতাকার কালার এই লাল রক্তকে আমরা বুকে ধারণ করি, তাই বোর্ডে লাল রং ব্যবহার করার মাধ্যমে আমাদের এই রক্তের রং, আমাদের এই জাতীয় পতাকার রং, এটাকে সম্মানিত করা হয়, ঠিক আছে? ওকে, তাহলে 11টি সেক্টর ছিল, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টর এগুলো শিখতে হবে কিন্তু। যেমন চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল, ঢাকা কত নম্বর সেক্টরে ছিল। তাহলে এই সেক্টরগুলো কোনটা কত নম্বর সেক্টরে, এগুলো আমাদেরকে শিখতে হবে। সার্ক খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ এই সার্ক নিয়ে তো এখন শিখতেই হবে। তাহলে সার্ক নিয়ে যদি কেউ না শিখে পরীক্ষার হলে যান, এটা হবে সবচেয়ে বড় বোকামি। কারণ
সার্ক থেকে এখন প্রশ্ন আসবে। 1985 সালে গঠিত হয়। সার্কের সদস্য দেশগুলো শেখার জন্য আমরা ক্লাসে, তোমরা যে কোচিংয়ে পড়ো না কেন, তখন টিচাররা কিন্তু কিছু ছন্দ পড়াইছেন। ওই ছন্দ পড়ানোর মধ্য দিয়ে সার্কের সদস্য দেশগুলোকে মনে রাখার জন্য তোমাদের কিছু টেকনিক দিয়েছেন, ঠিক না? যেমন টেকনিকটা কি দিয়েছেন? BNPJMBA, ঠিক না? বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। তাহলে এই দেশগুলো আমরা কিন্তু শিখেছিলাম। তাহলে এই দেশগুলোকে ভালো করে শিখতে হবে। এই সার্ক নিয়ে আর বেশি কথা নয়, সার্ক নিয়ে একেবারে বিস্তারিত শিখতে হবে। সার্কের সদর দপ্তর কোথায় বলো দেখি, কেউ বলতে পারো কিনা? তারপর প্রশ্নে চলে আসো। বাংলাদেশের জাতীয় দিবস 26 মার্চ, ঠিক আছে? 26 মার্চ। তাহলে এটা আমরা জানি, আমরা শিখলাম। আবার তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1992 সালে। একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য কিন্তু তোমাকে জেনে যেতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 1 জুলাই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য তোমার মস্তিষ্কের মধ্যে থাকা লাগবে। কিন্তু তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে তোমাদেরকে একটু জেনে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে শামসুজ্জোহা সম্পর্কে জেনে যেতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সম্পর্কে জেনে যেতে হবে। তুমি যদি জাবিতে পরীক্ষা দিতে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো সবগুলো জেনে যেতে হবে। যেমন জাহাঙ্গীরনগর সংসপ্তক যদি আমি প্রশ্ন করি, এই সংসপ্তক কোথায় অবস্থিত, তোমাকে জানতে হবে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমি যদি তোমাকে প্রশ্ন করি গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমি যদি তোমাকে প্রশ্ন করি শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত নাম, তোমাকে পারতে হবে যে শামসুজ্জোহা এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে একটা জড়িত নাম, এর সাথে ইতিহাস জড়িত আছে। আমি যদি প্রশ্ন করি জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তোমাকে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি শহীদ বুদ্ধিজীবী দার্শনিক ছিলেন। তার বইগুলোর নামগুলো তোমাকে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। সত্যেন্দ্রনাথ বসু এগুলো জানতে হবে, হরপ্রসাদ শাস্ত্রী জানতে হবে। তাহলে যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ লোকগুলো রয়েছে, যারা ইতিহাসের সাথে যাদের নামগুলো জড়িত রয়েছে, তাদের নাম, তাদের ইতিহাস সম্পর্কে জেনে যেতে হবে, ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জেনে যেতে হবে। আসো আমরা তাহলে জিকের 20টা প্রশ্ন সলভ করলাম। যেহেতু আমরা মানবিকের পরীক্ষা দেব, সেহেতু আমাদেরকে আরও 40টা মানবিকের প্রশ্ন আমরা পাবো। যেমন দেখো, প্রথম অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দান করেন কে? অবশ্যই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল নয়, তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রধান বিচারপতি, এক্সেট্রা অনেক জনকে তিনি নিয়োগ দান করে থাকেন। তারপরে প্রশ্ন, নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? বেগম রোকেয়ার রচনা জিজ্ঞাসা করছে, কোনটি বলো? অবরোধবাসিনী।
অবরোধ বাসিনী হচ্ছে বেগম রোকেয়ার রচনা। তার অনেক আরো রচনা রয়েছে না, মতিচুর, ঠিক আছে। তাহলে মতিচুর এটা আমাদেরকে জানতে হবে। ঘোলাটে দেখায় একজনের প্রশ্ন করছো, কোনটা কি বুঝতে পারতেছ না এরকম? মুশফিক, কোনো লেখা কি বুঝতে পারতেছো না? জানাবা, ঠিক আছে। তারপর দেখো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, এই এসডিজি নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। 2030 সালের মধ্যে আমরা এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তাহলে এই এসডিজি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে, তাহলে এসডিজি নিয়ে আমাদেরকে শিখতে হবে। পরের প্রশ্নে চলে আসি, মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কি? মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মন্ত্রী। তারপরের প্রশ্ন, কে? মন্ত্রী। মন্ত্রী হচ্ছেন মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্বাহী, নির্বাহী মানে কি? যার সিগনেচারে সবকিছু অ্যাকসেপ্ট হবে, যার সিগনেচারে। কিন্তু সচিব যিনি থাকেন প্রশাসনিক প্রধান, যিনি প্রশাসনিক প্রধান, অর্থাৎ তিনি মন্ত্রীকে সহযোগিতা করবেন, তিনি মন্ত্রীকে সহযোগিতা করবেন। আর এই সচিব হচ্ছেন প্রশাসনিক প্রধান, প্রশাসনিক প্রধান। এই সচিব হচ্ছেন প্রশাসনিক প্রধান। তারপর পরের প্রশ্ন চলে আসে, বঙ্গোপসাগর কোন মহাসাগরের সাথে সংযুক্ত অংশ রয়েছে? ভারত মহাসাগর। খুব সহজ প্রশ্ন, ঠিক না? আমরা এগুলো পারবো। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? বৃহত্তম রাষ্ট্র কোনটা? রাশিয়া। রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র। স্থানীয় সরকার, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। তাহলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। স্থানীয় সরকারের স্তর কয়টা? 3টি স্তর থাকে। কয়টা স্তর? 3টা স্তর। স্থানীয় সরকারে কয়টা স্তর থাকে? 3টা স্তর থাকে। তাহলে এই 3টা স্তর কি কি? জেলা পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আরেকটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাহলে এই 3টা স্তর আমরা শিখলাম, ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাই, বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? কোন প্রতিষ্ঠান কর্তৃক? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এটা কর্তৃক আমাদের জ্ঞানকোষ বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছে। সিরাজুল ইসলাম ছিলেন এটার সম্পাদক, আমরা জানি। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে? 1905 সালে। হচ্ছে কি 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তাহলে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর রদ 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, রদ। তাহলে এটা আমরা দেখব, যেমন লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, এগুলো আমরা জানি, ঠিক আছে। তাই আমরা এখানে আর বিস্তারিত কথা বললাম না, বিস্তারিত কথা না বলে আমরা ওই দিকে চলে যাচ্ছি। যেমন যদি আমি একটু বলেই দেই যে 1905 সালে এই বঙ্গভঙ্গ কার্যকর করেছেন কে? লর্ড কার্জন, লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদ করেছেন কে? লর্ড হার্ডিঞ্জ। ওকে, তাহলে এগুলো আমরা শিখতে পারলাম।
তারপরের প্রশ্ন দেখো, সৈয়দ মুস্তফা আলী তার পৈতৃক নিবাস কোথায়? সৈয়দ মুস্তফা আলী তার পৈতৃক নিবাস হচ্ছে আসামে। কোথায়? আসামে। সৈয়দ মুস্তফা আলী তার পৈতৃক নিবাস হচ্ছে আসামে। তারপরে দেখো, তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কম্পিউটার। কম্পিউটার না থাকলে তো আমাদের তথ্য প্রযুক্তির আমরা ব্যবহারই করতে পারবো না, ঠিক না? তো আইসিটি থেকে কিন্তু তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে, কারণ এই আইসিটি থেকে আমাদের প্রশ্ন আসবে। যেমন ডাটা, ডাটা 3 প্রকার, নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান। তারপরে ইনফরমেশন আমাদেরকে শিখতে হবে, ডেটা ট্রান্সমিশন মোড, মেথড, এগুলো আমাদেরকে শিখতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহার, এগুলো ভালো করে আমাদেরকে শিখতে হবে। সংখ্যা পদ্ধতিগুলো শিখতে হবে, HTML এর প্রাথমিক তথ্যগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে আসো, সমাজের প্রাথমিক একক কোনটা? পরিবার। সমাজের প্রাথমিক একক পরিবার। মানুষের মনের আচরণকে কি বলা হয়? মনোবিজ্ঞান। এই মনোবিজ্ঞান নিয়ে তোমরা যখন বইটা খুলবা তখন দেখবা অনেক কিছু এখানে আলোচনা করা হয়েছে মনোবিজ্ঞান থেকে। কার্ল ইয়ং, বিজ্ঞানী কার্ল ইয়ং, বিজ্ঞানী কার্ল ইয়ং, এই কার্ল ইয়ং তিনি আমাদের এই যে মানব মনের প্রক্রিয়া, ওই মানব মনের প্রক্রিয়া অর্থাৎ আমাদের যে স্বভাব আচরণ, ওই আচরণকে তিনি 3 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, আরেকটা হচ্ছে এক্সট্রোভার্ট। তাহলে তিনি ভাগ করছেন কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে। তাহলে 2 ভাগটা আগে কি আমরা জানি। একটা হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে তোমাদের অনেক বন্ধু ছিল না কলেজ লাইফে, যে বন্ধুগুলো ওই যে কলেজের প্রথম দিনে কর্নারের একটা সিটে বসতো, শেষ দিন পর্যন্ত সে সেই সিটেই বসতেছে, সে তার সিটটা চেঞ্জ করে না, কারোর সাথে কথাও বলে না, ক্লাসে শুরুতে আসে, একবারে শেষে ক্লাস থেকে প্রস্থান করে, কারোর সাথে কোনো কথা বলে না। এরকম কোনো বন্ধু ছিল কিনা তোমরা জানাইতে পারো কমেন্টে। আবার দেখবে তোমাদের অনেক বন্ধু ছিল, যে বন্ধুগুলো কি হইতো, সকলের সাথে কথা বলতো। খুব সিম্পল যদি আমি উদাহরণ দেই, যে তোমাদের অনেক বন্ধু ছিল কলেজের যদি কোনো খেলা হয় সবগুলো খেলাতে সে পার্টিসিপেট করবে, বেচে বেচে খেলা হলে, ক্রিকেট খেলা হলে ওই খেলাকে বাস্তবায়ন করার জন্য সে তার পরিশ্রম করবে, শ্রম দিবে, ক্লাসের ক্যাপ্টেনও হতে চেষ্টা করবে। তাহলে এই যে এটা হচ্ছে এক্সট্রোভার্ট, বহির্মুখী, সে সকলের সাথে সম্পর্ক রেখে অভ্যস্ত। আর ইন্ট্রোভার্ট হচ্ছে সে সকলের সাথে কথা বলবে না, সে নিজের মতো থাকবে, ক্লাসের একটা কর্নারে বসবে, এটাই হচ্ছে কি ইন্ট্রোভার্ট। আর বর্তমানে বিজ্ঞানীরা বলেছেন আরো একটা প্রকার আছে, সেটা হচ্ছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট, এই অ্যাম্বিভার্টটা কি? অ্যাম্বিভার্টটা হচ্ছে যে একটা সার্কেল, চারজন বন্ধুর একটা সার্কেল, বা 5 জনও হতে পারে, সে তার সার্কেলের মধ্যে অনেক কথা বলে, সে তার সার্কেলের মধ্যে কথা বলে, এনজয় করে। ক্লাসের শুরুতে যখন তারা 4 জন বন্ধু একই টেবিলে বসবে, ক্লাসের শেষে তারা যখন নাস্তা করতে যাবে তখন ওই 4 জনই যাবে, 5 জন বন্ধুকে নিয়ে যায় না। বন্ধের মধ্যে যখন হ্যাং আউট করতে যাবে তখন ওই 4 জন বন্ধুই করে। তাহলে এটাই হচ্ছে অ্যাম্বিভার্ট, মানে সে তার 4 জন বন্ধুর মধ্যে অনেক বেশি উৎফুল্ল থাকে, কথা বলে, কিন্তু এই 4 জনের বাহিরে বাকিদের সাথে তার বেশি ভালো সম্পর্ক নাই, তাদের সাথে কথা বলে না খুব বেশি। এটা হচ্ছে অ্যাম্বিভার্ট। ওকে ফাইন, আমরা তারপরে প্রশ্নের মধ্যে চলে আসি। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। তাহলে এই হাজী শরীয়তুল্লাহ এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, অর্থাৎ লেকচার 3, তোমরা যারা ফোকাসি স্টুডেন্ট আছো লেকচার 3টা এখন ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন বিপ্লবগুলো আছে, তারপরে আন্দোলনগুলো আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, যেমন সুবেদারি আমল, নবাবী আমল, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের এখন প্রশ্ন
আসবে। তাই এই জায়গা থেকে দেখো তোমরা, হাজী শরীয়তুল্লাহ যখন তার আন্দোলনটা শুরু করলেন, তখন এই বাংলার মুসলমানরা ভালো করে ফরজ নামাজটাই আদায় করতেছে না। ইসলামের যে মৌলিক বিধানাবলী, ওই মৌলিক বিধানাবলীকে তারা আমল করতেছে না। সেই কারণে তিনি বললেন যে ফরাইজি আন্দোলন, যে আগে কি করো, আগে ফরজগুলো ভালো করে আদায় করো, তারপরে সুন্নত নফল। এটা ছিল প্রথমে ধর্মীয় আন্দোলন। পরবর্তীতে তার ছেলে দুদুল মিয়া, নাম কি, দুদু মিয়া, এই দুদু মিয়া তিনি এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিলেন। তাহলে দুদু মিয়া এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিলেন। দুদু মিয়ার একটা উক্তি আছে, উক্তিটা কি জানো তোমরা? উক্তিটা হচ্ছে, তিনি বলেছেন জমি থেকে খাজনা আদায় আল্লাহ আইনের পরিপন্থী। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। তাহলে এটা আমরা জানি, এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তারপরের স্লাইডে আমরা চলে যাই। আমরা দেখতে পাচ্ছি শাহজালাল তিনি তার স্ত্রীর ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি তাজমহল নির্মাণ করেছেন। ঠিক আছে? তাহলে তোমরা যারা তোমাদের সহধর্মিণীকে ভালোবাসবা ভবিষ্যতে, আর কেউ যদি বিয়ে করে থাকো তাহলে তো মোস্ট ওয়েলকাম। তাহলে তোমরা তোমাদের স্ত্রীর ভালোবাসার নিদর্শন স্বরূপ কিছু একটা উপহার বা কিছু একটা নিদর্শন তৈরি করতে পারো। তাহলে আমরা সম্রাট শাহজাহান শিখব। তিনি কি করলেন? ময়ূর সিংহাসন এটা তৈরি করলেন। তিনি শীষ মহল তৈরি করলেন, ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন এটা তিনি তৈরি করলেন, শীষ মহল তৈরি করলেন। ঠিক আছে, এগুলো আমরা জানবো। তারপরে সকল কর্মক্ষমতার উৎস সূর্য, এটা আমরা অলরেডি শিখছি, সূর্য নিয়ে আমরা আলোচনা করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ ব্যাহত হয়? পিটুইটারি। কোনটা? পিটুইটারি। এই পিটুইটারি থেকে হরমোন নিঃসরণ যখন আমাদের মানসিক যখন চাপ সৃষ্টি হয়, তখন এই পিটুইটারি গ্রন্থিতে হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়। এটা আমরা শিখব। তারপর আমরা দেখি খাদ্য আমিষের উপাদান। মাংস প্রধান উৎস, অর্থাৎ আমরা যে আমিষ গ্রহণ করি সবচেয়ে বেশি আমিষ থাকে মাংসের মধ্যে। কিসের মধ্যে? মাংসের মধ্যে। এগুলো আমরা দেখব। ঠিক আছে? কে বলেছেন মানুষ একটি সামাজিক প্রাণী? মানুষ একটা সামাজিক প্রাণী। মানুষ একটা সামাজিক প্রাণী, এটা কে বলছেন? এটা বলেছেন এরিস্টটল। কে বলেছেন? এরিস্টটল এই কথাটা বলেছেন। আমরা এরিস্টটল সম্পর্কে জানব। এরিস্টটল সম্পর্কে আমরা কি জানব? অর্থাৎ তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক, ঠিক না? তাহলে এই এরিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। একটু দেখো তো, তোমরা যারা কেউ যদি কোচিং করে থাকো, তখন তোমাদের টিচাররা তোমাদেরকে কিন্তু এই ধরনের কিছু একটা পড়াইছিলেন। তোমাদের মনে আছে কিনা? স্পা কি পড়াইছেন? স্পা পড়াইছেন। এই স্পা পড়াইতে গেছে, স্পা
স্পা পড়াইছেন কি না? স্পা পড়িয়েছেন। স্পা মানে কি? অর্থাৎ কে কার শিক্ষক, কে কার শিক্ষক এটা। যেমন এস দিয়ে হচ্ছে সক্রেটিস, পি দিয়ে হচ্ছে প্লেটো, প্রথম এ দিয়ে হচ্ছে এরিস্টটল, তারপরে এতে হচ্ছে আলেকজান্ডার। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে পড়াইছেন, ঠিক না? পড়াইছেন। তাহলে আলেকজান্ডারের শিক্ষক কে ছিল? এরিস্টটল। এরিস্টটলের শিক্ষক কে ছিল? প্লেটো। প্লেটোর শিক্ষক কে ছিল? সক্রেটিস। আবার যদি আমরা উল্টা যাই, সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। এগুলো কিন্তু আমাদেরকে পড়াইছেন। তোমরা যারা ফোকাসের শিক্ষার্থী, লেকচার নাম্বার 11-তে গ্রন্থ, রচয়িতা, উক্তি, তারপর হচ্ছে পরিভাষা, এই টপিকগুলো অনেক ভালো করে শিখে যাবা। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই 2-3টা টপিক থেকে তুমি অবশ্যই 1 থেকে 2টা প্রশ্ন পাবা, ঠিক আছে? আমি যদি বলি নো দাই সেলফ, নো know thyself, এই উক্তিটা কার? know thyself। ওকে, একজনে বলছে যে স্যার আপনি আর বলিয়েন না, ফোকাসে যে শীটে ক্লাস নিয়েছেন। মুশফিক, তোমার কথাটা ভালোভাবে বুঝি নেই। ওকে, তাহলে নো দাই সেলফ এই উক্তিটা কার? সক্রেটিসের, ঠিক আছে? নো দাই সেলফ উক্তিটা কার? সক্রেটিসের। এগুলো আমরা জানবো। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে? নরওয়ে। নিশীথ সূর্যের দেশ মানে হচ্ছে ওইখানে রাতেও সূর্য দেখা যায়, মানে একটা আভা থাকে যে সূর্য দেখা যাচ্ছে। তাহলে এটা দেখবা। তারপর ডব্লিউটিও, ডব্লিউটির পূর্ণরূপ কি? তাহলে ডব্লিউটির পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এগুলো আমাদেরকে শিখতে হবে। এই ডব্লিউটিও থেকে কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। কি শিখতে হবে? যে ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। ডব্লিউটিওর বর্তমানে সদস্য দেশ কয়টা? 166টা। ডব্লিউটিও এর পূর্বে কি নাম ছিল? গ্যাট ছিল, গ্যাট। এই গ্যাট থেকে ডব্লিউটিও নামকরণ করা হইল উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে। কোন রাউন্ড? উরুগুয়ে। তাহলে আমরা বুঝতে পারতেছো কিনা? তোমরা যারা ক্লাস করতেছো একটু জানাও তোমাদের কি এটা হেল্প হচ্ছে কিনা। আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো কিনা এবং এটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, এটা একটু জানাবা। আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? মিশ্র। মিশ্র মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। অর্থ ব্যবস্থা কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে পুঁজিবাদ, সমাজতান্ত্রিক, ইসলামী, আর একটা হচ্ছে মিশ্র। পুঁজিবাদটা কি? পুঁজিবাদ হচ্ছে যেই অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক, পুঁজিবাদী মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পুঁজিবাদী বিষয়টা থাকে। যেমন পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কি বলা হয়েছে বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি বলা হয়েছে? এই অর্থ ব্যবস্থায় বলা হয়েছে ব্যক্তি কেন্দ্রিক অর্থ ব্যবস্থা। কি কেন্দ্রিক অর্থ ব্যবস্থা?
ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তি, তাহলে আমরা ওইদিকে লিখলাম না, জাস্ট তোমাদেরকে আলোচনা করে দেই। তাহলে ব্যক্তিকেন্দ্রিক অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থার মধ্যে বলা হয়েছে যে সে যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে, যত পরিমাণ ইচ্ছা। আবার এখানে বলা হয়েছে দ্রব্যের যে দাম, এই দ্রব্যের দাম বাজারের উপরে থাকবে। যেমন অদৃশ্য হাত, অ্যাডাম স্মিথ। অদৃশ্য হাতটা কি? অদৃশ্য হাতটা হচ্ছে দ্রব্যের দামটার তোমার উপরে থাকবে না, এটা ওটু চলতে থাকবে। ওটু চলবে কিভাবে? আচ্ছা, মনে করো তুমি একটা কলা কিনবা, এক হালি কলা কিনবা। ধরে নাও যে এক হালি কলার দাম হচ্ছে 40 টাকা। কত টাকা? 40 টাকা। সকালে তুমি কলা কিনতে গেলা, যেই জায়গায় তুমি কলা কিনো ওইখানে 3টা ভ্যান থাকে। গিয়ে দেখলা যে কলার ভ্যান আছে একটা। কয়টা? একটা। তাহলে কি কলার দাম 40 টাকা থাকবে নাকি বেড়ে যাবে? বেড়ে যাবে, কারণ সে দেখতেছে কি যোগান নাই, কম। ভ্যান যে জায়গায় একটা থাকার কথা ছিল, 3টা থাকার কথা ছিল, এখন আছে একটা। তাহলে সে 60 টাকা করে কলা বিক্রি করবে। আবার যখন তুমি না কিনে বাসায় চলে আসলা, রাগ করে যে কিনলাম না, যা কিনলাম না, বাসায় চলে আসলা, বিকালে আবার গেলা, তখন গিয়ে দেখলা ওই জায়গায় আবার 3টা ভ্যানই আছে। তাহলে কলার দাম আবার কি হবে? ওই আগের জায়গায় 40 টাকায় চলে যাবে। তাহলে এটাই হচ্ছে অর্থনীতি অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত তত্ত্ব, যে এইখানে পুঁজিবাদে এটাই থাকে, দ্রব্যের দাম কেউ নিয়ন্ত্রণ করে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি বলা হয়েছে? এখানে রাষ্ট্র অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, এখানে শ্রমিক শোষণ হয় না। আর ইসলামী অর্থব্যবস্থাটা কি? ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে এখানে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। এখানে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার অর্থ পরিশোধ করা হয়। এখানে যখন যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় বলা হবে যে সে বেশি লাভ করলো নাকি কম লাভ করলো, ইসলামী অর্থব্যবস্থায় বলা হবে যে এটা কি হালাল নাকি এটা হারাম, তাকে কর্জে হাসানা দেন, তাকে মুনাফা দিয়েন না, সুদে টাকা দিয়েন না, তাকে কর্জে হাসানা দেন। ইসলামী অর্থব্যবস্থা বলবে। ইসলামী অর্থব্যবস্থা বলবে যারা গরিব তাদেরকে জাকাত দেন। তাহলে এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে বাংলাদেশে কি পুঁজিবাদ আছে না? আছে কি না? আছে। কারণ দোকানে যখন এটা হয় না, আমাদের এখানে কলার দাম বেড়ে যায় না, কমে যায় না? যায়। আমাদের এখানে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আছে না? আছে। কিভাবে আছে? এই মাঝে মাঝে সরকার বলে কি না যে তেলের লিটার 1 লিটার 160 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবেন না, এই ধরনের মাঝে মাঝে কিছু সরকার বিধিনিষেধ দিয়ে দেয় না? দেয় কি না? দেয়। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আছে কি না? আছে। আমাদের এখানে কি ইসলামিক ব্যাংক আছে কি না? আছে। আমরা গরিবদেরকে জাকাত দেই কি না? দেই। আমাদের এখানে ওসর আছে কি না? খারাজ আছে কি না? আছে। তাহলে বাংলাদেশে ধনতান্ত্রিকও আছে, সমাজতান্ত্রিকও আছে, ইসলামী অর্থব্যবস্থাও আছে। তার মানে বাংলাদেশ হচ্ছে একটা মিশ্র অর্থব্যবস্থা। বুঝতে পারতেছো কিনা তোমরা একটু কমেন্টে জানাবা। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। লাহোরের প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোরের প্রস্তাব এটা পেশ করেন হচ্ছে শেরেবাংলা একে ফজল হক 1940 সালে। 1940 সালে। ওকে, পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কি বলে? বাজেট। বাজেট বাজেট নিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে এই বাজেট সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে চলো তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, তোমরা আমাকে বলো এই যে কিছুদিন আগে বাজেট দিল এটা কততম বাজেট? 2025-26 অর্থ বছরের যে বাজেটটা দেওয়া হইল এটা কততম বাজেট? এটা হচ্ছে 54তম বাজেট। আর যদি বলা হয় অন্তর্বর্তীকালীন সহ তাহলে হবে 55তম বাজেট। তাহলে 55তম হবে কত
এটা অন্তর্বর্তীকালীন সহ। আমাদের এই 25-26 অর্থ বছরের বাজেটের আকার 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 কত বলো? 7,90,000 কোটি টাকা। এই যে বাজেট সংবিধানের 87 নং ধারায় বাজেট সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের 87 নং। আমাদের এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে। কোন খাতে? জনপ্রশাসন খাতে। জনপ্রশাসন খাতে আমাদের এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরে আমরা এখান থেকে শিখব আমরা আমাদের এই বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য কর ছাড় কতটুকু পর্যন্ত? 4,75,000। আর সাধারণ ব্যক্তিদের জন্য 3,50,000 টাকা। এগুলো আমরা জানবো। তারপরে বাজেট নিয়ে আরো অনেক তথ্য আছে। এই সাম্প্রতিক ক্লাসগুলো যখন তোমরা করবা বা নিজেদের কাছে কোনো শীট থাকবে ওইখান থেকে শিখে নিবা। তারপরে চলে আসো বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে? কত শতাংশ গ্রামে বসবাস করে? আমাদের 3/4। মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিখেছিলাম এইখানে কিছু উপস্থাপনা করা হতো, যে উপস্থাপনাগুলো খুবই জনপ্রিয় ছিল। যেমন জল্লাদের দরবার, ঠিক না? জল্লাদের দরবার। এই যে জল্লাদের দরবার, এই জল্লাদের দরবারটা কে উপস্থাপনা করতেন, কে কণ্ঠ দিতেন? এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল। ওকে, তাহলে এগুলো আমরা জানি। জল্লাদের দরবার, আরেকটা হচ্ছে চরমপত্র। ঠিক আছে, চরমপত্র। ওকে, তারপরের স্লাইডে আমরা চলে যাই। ভ্রান্তি হচ্ছে যৌক্তিক ত্রুটি, প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা, নিমিত্তবাদ। ঠিক আছে। প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ কি? পুণ্ড ইক্ষু। তারপরে জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কি প্রভাব পড়ে? মুদ্রাস্ফীতি দেখা দিবে। তাহলে জ্বালানি মূল্য যখন বৃদ্ধি করা হয় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। আমরা শিক্ষার্থীরা, তোমরা যখন অর্থনীতি অধ্যায়টি পড়েছিলে তখন মুদ্রাস্ফীতি হলে কি হয়, মুদ্রা সংকোচন হলে কি হয়, এটা কিন্তু তোমরা শিখছো, ঠিক না? মুদ্রাস্ফীতি হলে কি হয়? মুদ্রাস্ফীতি হলে কি আমদানি বাড়ে নাকি রপ্তানি বাড়ে? দেখো, খুব সহজভাবে এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো যদি না বোঝো তাহলে পরীক্ষা কিন্তু ভালো করা যাবে না। দেখো, মুদ্রাস্ফীতি। দেখো, মুদ্রাস্ফীতি জিনিসটাকে দ্রব্যের দাম বেশি। আমার হাতে একটা ঘড়ি আছে, ঠিক না? এই ঘড়িটার দাম ধরো, এখন আমি যেটা ঘড়িটা হাতে দিচ্ছি ওইটার দাম হচ্ছে ধরো 1500 টাকা। এটার দাম যদি 3000 টাকা বা 4000 টাকা হয়ে যায় তাহলে আমাদের দেশে কি হবে? আমার এই দেশে আমদানি বাড়বে, ঘড়ির আমদানি বাড়বে। সহজ বাংলা যদি আমি বলি, চাল ডাল তেল
এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে দাম বেশি নাকি ভারতে দাম বেশি? অবশ্যই বাংলাদেশে দাম বেশি। এই কারণে আমরা কি চুরি করে ভারত থেকে মাঝে মাঝে চোরা চালান দিয়ে কি করি, এই চাল ডাল তেল নিয়ে আসি না? সীমান্তের যে বেড়া, যে কাঁটাতার, ওই কাঁটাতার জাস্ট এদিকে আসলে ওইগুলোর দাম বাইরে যায়, ঠিক না, বেড়ে যায়। তাহলে এটাই আসলে হচ্ছে যে মুদ্রাস্ফীতি হলে আমদানি বাড়ে, কিন্তু আবার যখন মুদ্রা সংকোচন হয় তাহলে মুদ্রাস্ফীতি হলে কি বাড়ে? আমরা শিখলাম আমদানি বৃদ্ধি পায়। এবার মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন হলে কি হয়? মুদ্রা সংকোচন জিনিসটা কি? দ্রব্যের দাম কম, দ্রব্যের দাম কম। দেখো তোমার দেশে যে শীতের জামাটা 500 টাকা, এটা ইউরোপে আমেরিকাতে অনেক বেশি। এই কারণে আমাদের দেশের যে প্রবাসী ভাইরা আছেন তারা কি কাপড় চোপড় ওই দেশে গিয়ে কিনেন নাকি এইখান থেকে নিয়ে যান? এখান থেকে নিয়ে যান। কারণ কি? ওই দেশে কাপড়ের দাম অনেক বেশি। এই কারণে এটাই হচ্ছে মুদ্রা সংকোচন। এই কারণে মুদ্রা সংকোচন হলে কি হয়? রপ্তানি বৃদ্ধি পায়। কারণ এই যে ফ্যাক্টরি, পোশাক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তারা বেশি আয় করতে তো পারবেন না। বেশি আয় করতে পারবেন? আমার দেশে কাপড় বিক্রি করে তারা কয় টাকা ব্যয় আয় করবেন? এই কারণে তারা কি করেন? রপ্তানি করেন, যেন বেশি টাকা ইনকাম তারা করতে পারেন। তাহলে মুদ্রা সংকোচন হলে রপ্তানি বৃদ্ধি পায়। ওকে, তাহলে এগুলো আমরা শিখলাম। পরে দেখি ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? কার্ল মার্কস। কার্ল মার্কস সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? একটা উক্তি দেওয়া আছে, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ন। তাহলে উক্তি থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। যেমন আব্রাহাম লিঙ্কনের উক্তিটা, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। দি ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট। দি ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট। তাহলে এগুলো কিন্তু শিখতে হবে। এটা কার? আব্রাহাম লিঙ্কনের উক্তি। তারপরে তোমরা শিখতে হবে জন কিটস, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। কার উক্তি? জন কিটসের উক্তি। তারপরে তোমরা শিখতে হবে সক্রেটিসের উক্তি, নো দাই সেলফ। তারপরে তোমাদেরকে শিখতে হবে এরিস্টটলের উক্তি, বার্ট্রান্ড রাসেলের উক্তি। বার্ট্রান্ড রাসেল কি বলেছেন? মানে ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে। এটা তোমাদেরকে শিখতে হবে। জন লকের উক্তি শিখতে হবে, যেখানে স্বাধীনতা নেই, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। তাহলে মন্টেস্কুর উক্তি শিখতে হবে। তাহলে এই দার্শনিকদের উক্তিগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপরে চলে আসো, আমরা পরের প্রশ্নের মধ্যে চলে আসি। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। দেখো, আমরা যখন গ্রহগুলো শিখছি, প্রথম হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র, তারপর হচ্ছে পৃথিবী। তাহলে বুধ, প্রথমে কি শিখছিলাম? বুধ শিখছি, ঠিক না? 2 নম্বরে কি শিখছি? শুক্র। 3 নম্বরে আমরা কি শিখছি? পৃথিবী। তাহলে যদি প্রশ্ন করে, যদি এই জায়গায় পৃথিবী বাদ দিয়ে ক্রস, এখানে আমি সূর্য লিখি, কি লিখি? সূর্য।
সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তাহলে অ্যান্সার হবে কি? বুধ। যদি এই জায়গায় পৃথিবী থাকে তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? শুক্র হবে। তাহলে প্রশ্ন বুঝতে হবে, কিন্তু প্রশ্ন বুঝতে হবে। গ্রহ নিয়ে কিন্তু বিস্তারিত শিখতে হবে। গ্রহ, গ্রহ, উপগ্রহ, এই সৌরজগৎ নিয়ে বিস্তারিত শিখতে হবে। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? গ্রিসে, গ্রিসের অ্যাথেন্সে। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। তারপরে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টা? প্রশাসনিক বিভাগ কয়টা বাংলাদেশের? 8টা। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, এগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক বিভাগ। জাতিসংঘের কততম সদস্য? 136তম। অর্থাৎ এটা কিন্তু আমি অলরেডি ক্লাসে আলোচনা করছি, ঠিক না? যে 1974 সালের 17ই সেপ্টেম্বর, 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে, জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ঠিক আছে, তারপর আমরা সাথে সাথে এটাও বলেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ বাংলাদেশ লাভ করে? কোন সংস্থার? কমনওয়েলথের। এগুলো কিন্তু শিখতে হবে। তারপরে দেখো সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ কি? সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নাগরিক সনদ। নাগরিক সনদ। বিজ্ঞান, বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে কি? বিশেষ জ্ঞান। তাহলে এই স্লাইডের মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানে সমাপ্ত হইল। তো শিক্ষার্থীরা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা বা তোমাদের কোনো কিছু জানার আছে কিনা সে অনুযায়ী আমাদের আরও কিছুক্ষণ আমরা ক্লাস নিব। তো তোমাদের কাছে এবার প্রশ্ন, তো এবার বলো, তোমরা বলো, তোমরা বলবা হচ্ছে তোমাদের কোনো কিছু জানার আছে কিনা। বা তোমাদের কোনো চাহিদা আছে কিনা। তোমরা কি সাম্প্রতিক চাও? সাম্প্রতিক আসো কিনা তোমরা বলো, সাম্প্রতিক লাগবে? সাম্প্রতিক একটু আলোচনা করতে হবে। কেউ তো কমেন্ট করতেছ না। হ্যাঁ, আছো তোমরা? তাহলে আমরা একটু সংক্ষেপে একটু সাম্প্রতিক বলে দিই। তাহলে প্রথমে আমরা সাম্প্রতিক থেকে আমরা কি শিখব? আমরা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই নিয়ে শিখব। জুলাই, আমরা জুলাই নিয়ে বিস্তারিত শিখব। ঠিক আছে, যেমন ধরো জুলাই গণঅভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থান, এই জায়গা থেকে আমরা সাম্প্রতিক তথ্য শিখব। ওয়ালাইকুম আসসালাম পারভেজ। হ্যাঁ, তাহলে জুলাই গণঅভ্যুত্থান থেকে আমরা শিখব। জুলাই গণঅভ্যুত্থান এই সাম্প্রতিক এই টপিক থেকে ভালো করে শিখব। তারপর হচ্ছে বিভিন্ন দেশের প্রধান, বিভিন্ন দেশের প্রধান, তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাহলে তাদের নামগুলো আমরা একটু শিখব। তারপর হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে ক্লাসে কিন্তু আলোচনা করছি তাকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান। তারপরে
তারপরে আমরা এখান থেকে শিখব সাম্প্রতিক সংঘাত। সাম্প্রতিক সংঘাত সাম্প্রতিক সংঘাত থেকে আমরা কি শিখব? আমরা ইসরায়েল, ফিলিস্তিন, পাকিস্তান, ভারত পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, সুদান, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই যে সাম্প্রতিক সংঘাত, এই সাম্প্রতিক সংঘাত নিয়ে আমরা শিখব। আমরা এআই নিয়ে শিখব। এআই তারপরে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু, পরিবেশগত ইস্যু, পরিবেশগত সাম্প্রতিক ইস্যু, এগুলো আমরা পড়ব। আমরা পড়ব গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এটা পড়তে চেষ্টা করব। তারপরে আমরা সাম্প্রতিক থেকে আরও অনেক তথ্য আছে, কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলো শিখলে আশা করি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা যে উদ্দেশ্য মূলত নেওয়া, সেটা হচ্ছে তোমাদের যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, ওই ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, প্রশ্নগুলো কেমন হবে, এই বিষয়গুলো তোমাদেরকে একটা ধারণা দেওয়া। আশা করি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, এবং তোমাদের এই যে জার্নি, এই জার্নিটা সুখকর হোক। আমি তো জানি এটার মধ্যে অনেক কষ্ট আছে। এই কষ্ট করার পরেও কেউ যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বা বড় কিছু করতে পারো, তাহলে তোমার এই পরিশ্রমের দ্বারা তুমি নিজে যেমন সম্মানিত হবে, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার টিচাররা গর্ববোধ করবে। আর এর মধ্য দিয়ে তুমি সমাজের একটা ভালো জায়গা যেতে পারবা, ভালো অবস্থানে তোমার আসীন হবে। তোমার জন্য দোয়া, শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।